আছেন। আজকে আমাদের টিএম জর্দার স্যার বিশিষ্ট হোমিওপ্যাথ, উনি ডায়াবেটিস নিয়ে আলোচনা করবেন। হোমিওপ্যাথিতে ডায়াবেটিস কিভাবে চিকিৎসা করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করবেন। স্যার, আপনি যদি প্রস্তুত থাকেন, যেহেতু লম্বা ক্লাস আলোচনা হবে আজকে, শুরু করবেন প্লিজ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। কামরুল স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, আই এম হিয়ারিং ইউ। আলহামদুলিল্লাহ। জি স্যার, এটা আপনার নামে উৎসর্গ করা হচ্ছে আজকে ক্লাসটা। আলহামদুলিল্লাহ স্যার। আপনার নামে উৎসর্গ না, ডেডিকেট করা হচ্ছে। আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। ঠিক আছে, সমস্যা হচ্ছে আমি যে মেডিসিন গুলো আলোচনা করবো, সেই মেডিসিন গুলো সিমটম গুলো আমি চেম্বারে রেখে এসেছি, এখানে নিয়ে এসেছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাকে 2 মিনিট সময় দেবেন, এখন না, পরে ইনশাল্লাহ হয়ে যাবে। নো প্রবলেম নাই স্যার, আমরা যে কোনো টপিকস আলোচনা করতে পারি স্যার। না, এই টপিক হবে ইনশাআল্লাহ। জুনায়েদ স্যার মিউট করে দেন, ফোন আমরা দিচ্ছি, অসুবিধা নেই। জুনায়েদ স্যার রান্না করছে। অসুবিধা নেই। জি আচ্ছা, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস। বলা হচ্ছে যে ডায়াবেটিস এটি দীর্ঘস্থায়ী একটা ঘাতক রোগ। হ্যাঁ, অনেকদিন ধরে এটা চলতে থাকে, ক্রমে ক্রমে তিলে তিলে মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে ধাবিত করে। ঠিক আছে, প্রচলিত ধারণায় রোগটা ভালো হয় না, তবে আমাদের জীবনশৈলীতে এবং খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন এনে এবং এই ব্যবস্থা অত্যন্ত কঠোরভাবে পালন করলে ভালো থাকার অবস্থা সৃষ্টি করা যেতে পারে। হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট রোগটি ভালো হবার সম্ভাবনা প্রচুর, কারণ এই ধরনের চিকিৎসায় অগ্নাশয়ের নিষ্ক্রিয়তার জন্য যে রোগ বা ডায়াবেটিস সৃষ্টি হয়, রোগী চিকিৎসার মাধ্যমে সে অগ্নাশয়কে সজীব সচল করে তোলার চেষ্টা করা হয়ে থাকে। আর অগ্নাশয় অ্যাক্টিভ, অর্থাৎ তার ইনসুলিন উৎপাদন ক্ষমতা চালু হলে রোগটি ভালো হওয়া অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। অর্থাৎ ডায়াবেটিস রোগীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে অর্গানটা, দ্যাট ইজ প্যানক্রিয়াস এবং অগ্নাশয়। আচ্ছা, ডায়াবেটিস রোগ সৃষ্টি হবার মূলে স্বাস্থ্য রক্ষা এবং খানাপিনা সম্পর্কে রোগীর অসচেতনতাই প্রধান কারণ। তাই রোগটি নিরাময়ের জন্য আমাদেরকে প্রথমে স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী এবং খাওয়া দাওয়া সম্পর্কে সচেতনতা অবশ্যই লাভ করতে হবে। উপরন্তু এই রোগটির ভয়াবহ জটিলতা সম্পর্কে ধারণা লাভ আমাদের রোগটি সম্পর্কে প্রবল প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। ডায়াবেটিস মূলত কাকে বলে এটা সবাই জানি আমরা। এটা কি, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, প্রস্রাবে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, এবং তখন অতিরিক্ত বাইরে থেকে যে চিনি বা চিনি জাতীয় খাবার তখন করতে পারে না, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং বিভিন্ন প্রকার উপসর্গ দেখা দেয়। ডায়াবেটিস মানুষের শরীরে ইনসুলিন হরমোনের ত্রুটিযুক্ত একটা অবস্থা বা রোগ। ইনসুলিনের অভাব, স্বল্পতা কিংবা অকার্যকারিতা, যার কারণে দেহে গ্লুকোজ বার্নিং সুষ্ঠুভাবে হয় না এবং রক্তে গ্লুকোজের স্তর বেড়ে যায়। ডায়াবেটিস রোগ কেন হয়? ডায়াবেটিস মূলত কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য আমাদের দেহের শতকরা 60 থেকে 70% শক্তি যোগান দেয়। আর আমরা জানি যে আমাদের কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অর্গান হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, একটু পরে আসতেছি। এই খাদ্যগুলো খাওয়ার পর আমাদের দেহ যে স্টোমাক বা পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত,
আমরা যে খাবার খাই সেটা হজম হয়, হজম শেষে গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তের সাথে মিশে যায়। এজন্য খাদ্য খাওয়ার আধা ঘন্টা পর পর দেহে রক্ত গ্লুকোজের অংশ বৃদ্ধি পায় এবং 2 ঘন্টার মধ্যে রক্তে গ্লুকোজের স্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ডায়াবেটিস রোগ প্রধানত আমাদের প্যানক্রিয়াস থেকে স্রাবিত ইনসুলিনের অভাবের জন্য হয়। তাহলে ডায়াবেটিস কোথা থেকে মানে সরি, আমাদের যে হরমোনটা ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? প্যানক্রিয়াস। আরো ব্যাপার আছে, আরো বলবো ইনশাআল্লাহ। তাছাড়া মূল বিষয় হচ্ছে একটু বুঝতে হবে, ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজের অণুগুলো দেহকোষে ঢুকতে পারে না। কোষে অবস্থিত মাইটোকন্ড্রিয়া আমাদের যে কোষ পড়েছি, কোষের মাইটোকন্ড্রিয়াকে শক্তি কেন্দ্র বা শক্তির আধার বলা হয়। মাইটোকন্ড্রিয়া গ্লুকোজের অণুগুলোকে দহনের মাধ্যমে শক্তিতে রূপান্তর করে, কিন্তু ইনসুলিনের অভাবে বা স্বল্পতার কারণে গ্লুকোজের কণাগুলো রক্তে ভাসতে থাকে। আমাদের রক্তে গ্লুকোজের স্বাভাবিক স্তর খালি পেটে 100 ml রক্তে গ্লুকোজের পরিমাণ 70 থেকে 100 মিলিগ্রাম, আর খাদ্য গ্রহণের 2 ঘন্টা পর রক্তে গ্লুকোজের স্বাভাবিক স্তর 120 থেকে 140 মিলিগ্রাম। এই স্তর পুনরায় ধীরে ধীরে খালি পেটে স্বাভাবিক অবস্থায় স্তরে চলে আসে। তাহলে এই জায়গাটাই পেট খালি থাকাটা ইম্পর্টেন্ট ম্যাটার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, কোন মানুষের দেহ রক্তে গ্লুকোজের প্রত্যাশিত বা স্বাভাবিক স্তর থেকে বেশি পরিমাণ শর্করা অনেকদিন যাবত চলতে থাকলে তখন তাকে ডায়াবেটিস পেশেন্ট হিসেবে চিহ্নিত করা হয়। বেপরোয়া অনাচারী ব্যক্তির বেলায় রক্তে গ্লুকোজের স্তর 500 মিলিগ্রাম পর্যন্ত উঠতে পারে। এবার যে প্যানক্রিয়াস নিয়ে আমরা কথা বলতেছি, সেই প্যানক্রিয়াসটা আমাদের একটু দেখা দরকার। আজকে তো মানে শেষ হবে না আলোচনাটা। আচ্ছা দেখি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। প্যানক্রিয়াসটা দেখেন তো, এই যে শরীরে এই জায়গাটায় থাকে প্যানক্রিয়াস। ওকে, আমার মনে হয় আমাদের আব্দুল মান্নান স্যার মানে আলোচনা করছে প্যানক্রিয়াস নিয়ে, করছে না? জি স্যার, করেছেন উনি। আচ্ছা, প্যানক্রিয়াস প্যানক্রিয়াস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অর্গান, বিশেষ করে যারা ডায়াবেটিসের ক্ষেত্রে এই যে প্যানক্রিয়াস, হ্যাঁ, ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হচ্ছে যে, একটু ভালো করে বুঝবেন, আমাদের পাকস্থলীর নিচে তলপেটের উপরের অংশে প্যানক্রিয়াস বা অগ্নাশয় অবস্থান। এই প্যানক্রিয়াসের বেটা সেল, আবার বলতেছি, বেটা সেলগুলো ইনসুলিন নামের একটা হরমোন তৈরি করে। তাহলে প্যানক্রিয়াসের কোন সেল হরমোন তৈরি করে? বেটা কথা বলতে সেল। হবে। বিটা সেল। বেটা সেল, বিটা সেল বা বেটা সেল, বেটা মানুষ। বেটা, জি, তৈরি করে, যা আমাদের দেহ রক্তের শর্করাকে দেহকোষে প্রবেশ করিয়ে কোষস্থিত মাইটোকন্ড্রিয়া দ্বারা দহনের মাধ্যমে শক্তি উৎপাদনে সাহায্য করে। তাহলে আমাদের কোষের শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছবি আর দিচ্ছে না, ওটা ছোটবেলার জিনিস। বেটা সেলগুলো অগ্নাশয়ের মধ্যকার, এই জন্যই ওই যে আমাদের আব্দুল হান্নান স্যার যখন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান পড়াচ্ছিল, এগুলো একটু দেখা দরকার। বেটা সেলগুলো অগ্নাশয়ের মধ্যকার এন্ডোক্রাইন গ্রন্থির একটি। বেটা সেল কিসের? অগ্নাশয়ের মধ্যকার এন্ডোক্রাইন নামে এক প্রকার গ্রন্থি আছে, এটা পড়িয়েছে কিন্তু আমাদের আব্দুল মান্নান স্যার, ঠিক আছে, সেই তার একটি। আর এছাড়া আরো সেল আছে, যেগুলো আলফা সেল, ডেল্টা সেল, পিপি সেলস অ্যান্ড ডিআইটি সেলস। আলফা সেল, ডেল্টা সেল, পিপি সেল অ্যান্ড ডিআইটি সেল। এই কোষগুলো দেহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন হরমোন উৎপাদন করে। জার্মান বিজ্ঞানী পল ল্যাঙ্গারহ্যান্স 1869 সালে এই কোষগুলো আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এদের নাম দেওয়া হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তারপরে বলা হচ্ছে, ইনসুলিন উৎপাদনে বেটা সেলগুলোর অপারগতা বা অক্ষমতা ডায়াবেটিস রোগের প্রধানতম কারণ। মনে রাখতে হবে, রক্তে গ্লুকোজের স্বাভাবিক স্তর হচ্ছে উপবাস 10 থেকে 12 ঘন্টা উপবাসের পর অবস্থায় 100 মিলি রক্তে, এটা আগে বলা হয়েছে। সুগার থাকবে 70 থেকে 100, আর খাবার 2 ঘন্টা পরে থাকে 100 থেকে 140 মিলিগ্রাম। কিন্তু
যখন রক্তে সুগারের স্তর 180 মিলিগ্রামের বেশি থাকে তখন কিডনি এই বাড়তি সুগারকে প্রস্রাবের সাথে বের করে দেয় এবং প্রস্রাবের স্বাদ মিষ্টি হয়ে থাকে। দীর্ঘকাল এই ধরনের অবস্থা চলতে থাকলে ডায়াবেটিসের কারণে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে পড়ে। এটা হচ্ছে অগ্নাশয়ের সাথে ডায়াবেটিসের যে সম্পর্কটা, এবং এর সাথে কিডনি ব্যাপকভাবে জড়িত, যেহেতু ব্লাডের ব্যাপার আছে। ডায়াবেটিস রোগের মূলত কারণগুলো কি? প্রথম কারণ কি? ল্যাক অফ ইনসুলিন, তাই তো, ইনসুলিনের অভাব। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বেটা সেলগুলোর ইনসুলিন উৎপাদনে অক্ষমতা বা অপারগতা ডায়াবেটিস রোগের প্রধান কারণ। তারপরে অত্যল্প ক্ষমতা সম্পন্ন অথবা অকর্মণ্য ইনসুলিন, অর্থাৎ ইনসুলিন উৎপন্ন হলো কিন্তু ইনসুলিনের ক্ষমতা কম, ঠিক আছে। তারপরে ইনসুলিন যদি উৎপন্ন না হয়, ঠিক আছে, ইনসুলিন উৎপাদন না হওয়া শিশুদের ডায়াবেটিস রোগ হওয়ার প্রধান কারণ। কোনো কারণে শিশুর অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হলে অথবা অনেক সময় শিশুর অগ্নাশয় সম্পূর্ণভাবে গঠিত না হলে ডায়াবেটিস রোগ দেখা দেয়। এই ধরনের ডায়াবেটিস রোগকে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেই। স্ক্রিন, আচ্ছা। কোনো কারণে শিশুর অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হলে অথবা অনেক সময় শিশুর অগ্নাশয় সম্পূর্ণভাবে গঠিত না হলে ডায়াবেটিস রোগ দেখা যায়। এই ধরনের ডায়াবেটিস রোগকে আইডিডিএম বা ইনসুলিনের উপর নির্ভরশীল ডায়াবেটিস রোগ বলে। তারপরে কি? জিন বা বংশগত কারণে। জিন বা বংশগত কারণে 4 থেকে 5% রোগী ডায়াবেটিস হয়। মেন্টাল স্ট্রেস ভেরি মাচ ইম্পর্টেন্ট এট প্রেজেন্ট 2025 মানসিক চাপ বলা হচ্ছে এই ধরনের মানসিক টেনশনের কারণে অ্যাড্রিনালিন এবং কর্টিসল হরমোন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে রক্তে গ্লুকোজের স্তর বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগের সূচনা করে এবং এটাকে মানসিক চাপজনিত ডায়াবেটিস রোগ বলে। এবার আসছে জীবনযাপন প্রণালী। যারা লিভিং স্ট্যান্ডার্ড হাই, উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করে, ফাস্ট ফুড বেশি খায়, অলস জীবনযাপন করে, তাদের জন্য ডায়াবেটিসের সম্ভাবনা খুবই বেশি। সম্পদের প্রাচুর্য, যাদের আর্থিক অবস্থা ভালো, ঠিক আছে, আয় রোজগার ভালো, যাদের জীবনযাত্রা আয়েসি মানে অর্থাৎ আয়েস করে জীবনযাপন করে, ঠিক আছে, হাঁটা চলা কম করে, মুভমেন্ট কম করে, ঘর বাড়ির ভিতরে এসির ভিতরে বসবাস করে, এই ধরনের লোকদের ডায়াবেটিসের সম্ভাবনা বেশি। দৈহিক স্থূলতা বা মোটা ভাব, যদি দৈহিক ভাবে স্থূল হয়ে যায়, মোটা হয়, এতে উচ্চ রক্তচাপ বাড়বে, হার্টের রোগ বাড়বে এবং ডায়াবেটিসের সম্ভাবনা প্রবল হবে। আরো অন্যান্য কারণ আছে, যেমন পরিবেশ দূষণ, বিভিন্ন ভাইরাসের আক্রমণ হতে পারে, শরীরে ক্ষতিকারী অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ব্যক্তি থেকে প্যানক্রিয়াসের কোষগুলো ধ্বংসপ্রাপ্তির কারণেও ডায়াবেটিস রোগ আক্রমণ হতে পারে। এইসব বিভিন্ন কারণে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিসের কি কি জটিলতা দেখা যায়? ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কিছু কিছু জটিলতা, যেমন তার হার্ট ডিজিজ দেখা দেবে। অনিয়ন্ত্রিত অবস্থায় দীর্ঘদিন ডায়াবেটিস রোগ চলতে থাকলে সুনিশ্চিতভাবে রোগটি যে মারাত্মক সমস্যা করতে পারে তা হচ্ছে হৃদধমনী সংক্রান্ত রোগ, সিএইচডি অর্থাৎ করোনারি হার্ট ডিজিজ। রক্তে অতিরিক্ত শর্করার কারণে হৃদধমনী গুলোর অভ্যন্তরে ক্ষত সৃষ্টি হয়ে অবরোধ বা ব্লকেজ খুব তাড়াতাড়ি সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস রোগীর একসাথে অনেক ব্লকেজ সৃষ্টি হয়। স্নায়বিক রোগ, নার্ভাস ডিজিজ, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে শর্করার আধিক্যে রোগীর স্নায়বিক বিকার দেখা দিতে পারে। এই সমস্যাটাকে বলে নিউরোপ্যাথি। এতে রোগীর অনুভূতির অভাব ঘটে, প্রতিক্রিয়া হয় দীর্ঘ সময় পরে, সকালে জড়তা অনুভব করে, প্রতিক্রিয়া হয় দীর্ঘ সময় পরে, অনুভূতির অভাব ঘটে, মাথা ঘোরে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি। রোগী রাত্রে ততটা সুস্থতা বোধ করেন না, প্রায় তখন পায়ে ব্যথা বা জ্বালার অভিযোগ করেন। প্রায় কিন্তু এরকম রোগী পাবেন, পায়ে ব্যথা বা জ্বালার। কিডনির ক্ষতি, ডায়াবেটিস রোগীর কিডনির ক্ষতিজনিত সমস্যাকে সাধারণত নেফ্রোপ্যাথি বলা হয়। প্রস্রাবের সাথে শর্করা এবং অ্যালবুমিন বের হওয়ায় রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনাইন, যা রক্ত ও পেশিতে থাকে গঠনমূলক কাজের জন্য, এর স্তর বেড়ে যাওয়া এবং শেষের দিকে কিডনি ফেইলিউর ইত্যাদি জটিলতায় ডায়াবেটিস রোগী আক্রান্ত হতে পারেন।
ডায়াবেটিস রোগীর চোখের জটিলতা, আই কমপ্লিকেশন। এ পর্যায়ে ডায়াবেটিস রোগী রেটিনোপ্যাথি সমস্যায় ভুগতে পারেন। দৃষ্টিশক্তি কমে যাওয়া, রেটিনায় জল জমা এবং অনেক সময় রেটিনা থেকে রক্তপাত হতে পারে, যাকে বলে মাইক্রো এনজিওপ্যাথি বা চোখের ক্ষুদ্র রক্তনালীর রোগ। ক্ষেত্র বিশেষে ডায়াবেটিস রোগী অন্ধ হয়ে যেতে পারে। তবে দীর্ঘদিনের অবহেলিত বা সরকার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী ইম্পটেন্সি বা পুরুষত্বহীনতায় ভুগতে পারেন। এটা খুবই কমন একটা ব্যাপার, পুরুষত্বহীনতায় ভোগে। পরিপাক ক্রিয়ার জটিলতা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লিকেশন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী খাদ্য পরিপাক বা হজম ক্রিয়ার জটিলতায় ভুগতে পারেন। এই অবস্থায় রোগীর গৃহীত খাদ্য সঠিকভাবে হজম না হয়। এগুলো কেন বলা হচ্ছে? এগুলো কিন্তু আপনার কাছে ডায়াবেটিস রোগী আসলে তার লক্ষণগুলোর ভিতরে আপনি এগুলো, দিস ইজ অল আর লক্ষণ, কিন্তু অল আর লক্ষণ, সিমটম। পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, বমি বমি ভাব, বমি ইত্যাদি ধরনের বিভিন্ন পেটের পীড়ার শিকার হয়। শেষে আইবিএস রোগ দেখা দিতে পারে। আইবিএস কিন্তু ডায়াবেটিসের একটা ফল বলা হচ্ছে এখানে। পায়ের রোগ খুবই ডেঞ্জারাস ডায়াবেটিস রোগীর জন্য। বেশিরভাগই যারা একেবারে শেষের দিকে চলে যায়, অর্থাৎ সঙ্গীন অবস্থা হয় ডায়াবেটিস, সেটা পায়ের রোগে, ডায়াবেটিক ফুট বলে। অনিয়ন্ত্রিত কিংবা কেয়ার ফ্রি ডায়াবেটিস রোগীদের বেলায় অনেক সময় শরীরের যে কোনো স্থানে, বিশেষত পায়ের যে কোনো অংশে গ্যাংগ্রিন বা পচন দেখা দিতে পারে, যার জন্য অনেকেই পা কেটে ফেলেন। তবে এতে রোগের সমাপ্তি হয় না, মাত্র সাময়িক আরাম হয়। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা প্রথমে দেখছি ডায়াবেটিস কাকে বলে, তারপরে দেখছি ডায়াবেটিস রোগ কাকে বলে, ডায়াবেটিস দেখলাম ডায়াবেটিস রোগ কেন হয়, ডায়াবেটিসের সাথে সবচেয়ে বড় যে অঙ্গটার মানে যোগাযোগ, সেটা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে দেখছি আমরা এখানে আলফা বেল, বিটা, গামা, ডেল্টা সেলগুলো যে আছে সেগুলো দেখছি। তারপরে হচ্ছে আমরা দেখলাম ডায়াবেটিস কেন হয়, ইনসুলিনের অভাবে হয়, ইনসুলিন উৎপাদন না হওয়া, ইনসুলিন গুলো যদি যেটা উৎপন্ন হয় সেটা যদি কর্মক্ষম না হয়, ক্ষমতা সম্পন্ন না হয়, বংশগত কারণ হয়, মানসিক চাপে হয়, জীবনযাত্রা প্রণালী যদি বিশৃঙ্খলা থাকে, যদি সম্পদশালী মানুষদের ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায়, যারা স্থূল ফাস্ট ফুড জাতীয় খাবার খায়, পরিবেশ দূষণ, বিভিন্ন কারণে ডায়াবেটিস হতে পারে। আর ডায়াবেটিস হলে পরে কি কি জটিলতা দেখা যায় সেগুলো আমরা বললাম। হার্টের প্রবলেম হতে পারে, স্নায়বিক প্রবলেম হতে পারে, অর্থাৎ নার্ভাস সিস্টেমের ডিজিজ হতে পারে, কিডনির ক্ষতি হতে পারে, চোখের জটিলতা হতে পারে, অন্ধ হয়ে যেতে পারে রোগী এমনকি। তারপরে ইম্পটেন্সি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে, পরিপাক ক্রিয়ার জটিলতা হতে পারে, আইবিএস হতে পারে, পায়ের রোগ, ডায়াবেটিস ফুট। এবার আসি ডায়াবেটিসের কিছু শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগগুলো জানলে পরে আমাদের চিকিৎসা দেওয়া সহজ হবে। বলা হচ্ছে যে ডায়াবেটিস মিলিটাস রোগের শ্রেণী বিভাগ। ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস, আইডিডিএম টাইপ 1। এই শ্রেণীর ডায়াবেটিস রোগ অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনে অক্ষমতা থেকে হয়। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখার জন্য ইনসুলিন নিতে হয়। অনেক সময় যুবকদের মধ্যে সংক্রামক জীবাণু আক্রমণের কারণে হঠাৎ করে এই ধরনের ডায়াবেটিস দেখা দিতে পারে। ইনসুলিনের উপর নির্ভরশীল নয় এমন ডায়াবেটিস নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মিলিটাস, এনআইডিডিএম টাইপ 2 ডায়াবেটিস রোগীদের বেশি সংখ্যক এই শ্রেণীভুক্ত। প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনে আংশিক সমস্যাই এর প্রধান কারণ। এই রোগীরা শারীরিক ব্যায়াম এবং খাদ্য ও পথ্য নিয়ন্ত্রণ করে জীবনযাপন করেন। টাইপ 2 আমাদের সবচেয়ে বেশি পাই আমরা। গর্ভকালীন ডায়াবেটিস বলা হচ্ছে যে এই মহিলাদের গর্ভকালীন একটা জটিলতা, 2 থেকে 3% মহিলাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। এতে গর্ভেও উত্তর সময়ে ডায়াবেটিস ভালো হয়ে যায়, তবে অদূর ভবিষ্যতে সন্তান ও মায়ের ডায়াবেটিস রোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টি সংক্রান্ত ডায়াবেটিস, ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস, এমআরডি। ছোটবেলা থেকে বিভিন্ন রোগের শিকার এবং পুষ্টিকর খাদ্যের অভাবজনিত কারণে 15 থেকে 30 বছরের লোকদের এই ধরনের ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। তাদের অগ্নাশয়ে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপাদন করে না, বিধায় তাদের ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয়।
গ্লুকোজ গ্রহণের ক্ষমতা দুর্বলজনিত সৃষ্ট ডায়াবেটিস, এটা বলছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ডায়াবেটিস, আইজিটিডি। 75 গ্রাম গ্লুকোজের শরবত খাওয়ার পর যদি সুগারের লেভেল স্বাভাবিক কিংবা ডায়াবেটিস রোগ দেখা দেওয়ার অবস্থা, এই দুই অবস্থার মধ্যে থাকে, তখন তাকে আইজিটিডি বলে। পরে কোনো এক সময় এই লোকদের ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। এবার আসছি পরোক্ষ ডায়াবেটিস, সেকেন্ডারি ডায়াবেটিস। ভিন্ন কোনো রোগে ভোগার সময় যখন রোগীর হঠাৎ ডায়াবেটিস রোগ দেখা দেয় এবং প্যানক্রিয়াস বিকৃতিপ্রাপ্ত হয়ে অস্বাভাবিক পদ্ধতির ইনসুলিন তৈরি করে, তখন তাকে পরোক্ষ ডায়াবেটিস বলে, রোগ বলে। বলা হচ্ছে যে ডায়াবেটিস ইনসিপিডাস, মূত্রকারকতা বিরোধী হরমোনের অভাবে গৃহীত খাদ্যগুলির সমীকরণ ক্রিয়া বিকৃতির জন্য কিডনির নলাকার অবস্থা ঘটে, ফলে জলের শোষণ ক্রিয়ার ব্যাঘাত ঘটে, যার কারণে অধিক মাত্রায় প্রস্রাবে সুগার থাকে না হয়ে রোগীর অধিক পিপাসা সৃষ্টি। এই অসুখটিকে হালকা বা লঘু প্রকৃতির ডায়াবেটিস বলে। ইনসুলিন এবার আমরা দেখি ডায়াবেটিসের জন্য সবচেয়ে যে দায়ী যেটা হরমোনটা ইনসুলিন, এই হরমোনটা সম্পর্কে একটু ধারণা নেই। বলা হচ্ছে ইনসুলিন এক ধরনের হরমোন যা রক্তে শর্করা বা গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। আমাদের তলপেটে অবস্থিত অগ্ন্যাশয়ের মধ্যে বিটা সেল ইনসুলিন তৈরি করে। তাহলে কোন সেল ইনসুলিন তৈরি করে আমাদের অগ্ন্যাশয়ের? বিটা সেল বেটা মনে হয়। বিটা সেলগুলো অগ্ন্যাশয়ের ভিতরে এন্ডোক্রাইন কোষগুলোর মধ্যে অবস্থিত। আর এইটা আবিষ্কার করছে কে মনে আছে? পল ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, এজন্য এই কোষগুলো তার নাম অনুসারে নাম করা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, ইনসুলিন তৈরিতে বিটা সেলগুলোর অপারগতা ডায়াবেটিস রোগের প্রধান কারণ। ইনসুলিন তৈরিতে বিটা সেলগুলোর অপারগতা, বিটা সেল যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেক্ষেত্রে কি ইনসুলিন উৎপন্ন হয় না। আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে না পারলে তখন ডায়াবেটিস রোগীকে ইনসুলিনের বড়ি বা ইনজেকশন দেবার দরকার হয়। ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে আমাদের খাদ্যের মাধ্যমে গৃহীত কার্বোহাইড্রেটের রূপান্তরিত গ্লুকোজ অণুগুলোকে দেহকোষের মধ্যে প্রবেশ করিয়ে মাইটোকন্ড্রিয়া দ্বারা দহন ক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন করা। আবার বলতেছি, এটা 3 বার বলবো। এটা ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে আমাদের খাদ্যের মাধ্যমে গৃহীত কার্বোহাইড্রেট। আমরা যে কার্বোহাইড্রেট গ্রহণ করি কোথায় কোথায় থেকে সেগুলো আমি বলবো ইনশাল্লাহ। এই রূপান্তরিত গ্লুকোজগুলোকে দেহকোষের অন্যতম একটা শক্তির উৎস কোনটা? মাইটোকন্ড্রিয়া। প্রবেশ করে মাইটোকন্ড্রিয়া দ্বারা দহন করানো হয়, দহন ক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন করে। রক্তে গ্লুকোজের পরিমাণ ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। যেমন রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে অগ্ন্যাশয় বেশি ইনসুলিন তৈরি করবে, আর যদি রক্তে গ্লুকোজের স্তর কম হয় তখন অগ্ন্যাশয় ইনসুলিন কম তৈরি করবে। ইনসুলিনের কার্যকাল বিবেচনা করে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন স্বল্প স্থায়ী কার্য 6 থেকে 8 ঘন্টা, স্থায়ী ইন্টারমিডিয়েট কার্যকাল স্থায়িত্ব 12 থেকে 28 ঘন্টা, এবং দীর্ঘস্থায়ী কার্যকাল স্থিতি 24 থেকে 48 ঘন্টা। এরা কারা? এরা ইনসুলিন। আচ্ছা, আহার ও ডায়াবেটিসের রোগ। বলতে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আহার বা খাদ্যের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মূলত ডায়াবেটিস রোগ খাদ্য সম্পর্কে জ্ঞানের অভাব, বাড়াবাড়ি এবং নিষ্ক্রিয় জীবনযাপন থেকে সৃষ্টি হয়ে থাকে। ডায়াবেটিস রোগ যাতে না হয় এবং হয়ে গেলে যাতে নিয়ন্ত্রণের বাইরে কোনো অবস্থাতে না যেতে পারে সেজন্য গৃহীত খাদ্যের পুষ্টিমান রক্ষা করে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা যেন প্রয়োজনের সীমা ছাড়িয়ে না যায় তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তবে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকবে এবং ভালো হওয়ার সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ আমরা কনস্টিটিউশনাল মেডিসিন দেবো, মেডিসিন দেওয়ার সাথে সাথে যদি এই অভ্যাসগুলো আমরা গড়ে তুলতে না পারে রোগী, তাহলে কিন্তু ওই ওষুধে তার নিরাময় হবে না। তার জীবনের অভ্যাসটা ইম্পর্টেন্ট ম্যাটার। ডায়াবেটিসের ব্যাপারে প্রথমে আমাদেরকে যা মনে রাখতে হবে তা হলো খাদ্য তালিকা সংক্রান্ত জ্ঞান। আমাদের দৈনন্দিন খাদ্যের 3 ধরনের পুষ্টিকারক জিনিস থাকে, যেমন কার্বোহাইড্রেটস, প্রোটিন এবং ফ্যাটস। এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে আমাদের দেহ রক্তে শর্করা বা গ্লুকোজ আসে, যা আমাদের দৈহিক শক্তি উৎস হিসাবে কাজ করে। ডায়াবেটিস রোগকে এড়িয়ে যেতে কিংবা নিয়ন্ত্রণে রাখতে এই কার্বোহাইড্রেটস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মিলিত দ্রব্য
কার্বোহাইড্রেট কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মিলিত দ্রব্য। খাদ্য সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা আমাদের অতি অবশ্যই থাকতে হবে। কার্বোহাইড্রেট দুই প্রকারের হয়, একটা সরল আর একটা জটিল, সিম্পল আর একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সরল বা সাধারণ কার্বোহাইড্রেট এগুলো হচ্ছে মিষ্টি স্বাদের খাদ্যগুলো, সরল কার্বোহাইড্রেট। মিষ্টি স্বাদের খাদ্যগুলো, এগুলো খাওয়ার পর সহজেই হজম হয়ে যায় এবং এদের রূপান্তরিত গ্লুকোজের অণুগুলো তাড়াতাড়ি রক্তে গ্লুকোজের স্তরকে বাড়িয়ে দেয়। যেমন খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, সাদা আটা, কলে ছাটা চাল, সেমাই, নুডলস। রিফাইন্ড কার্বোহাইড্রেটস গুলো হচ্ছে চিনি, মধু, গুড়, কোল্ড ড্রিঙ্কস, কেক, চিনিজাত খাদ্য ইত্যাদি। এগুলো খুব কম খাবেন। সাদা আটা, কলে ছাটা চাল, সেমাই, নুডলস। রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো হচ্ছে চিনি, মধু, গুড়, কোল্ড ড্রিঙ্কস, কেক, চিনিজাত খাদ্য ইত্যাদি। এগুলো কম খেতে হবে। জটিল কার্বোহাইড্রেট কোনগুলো? যেসব খাদ্যের স্বাদ মিষ্টি নয় তারা জটিল কার্বোহাইড্রেট। যেমন সয়া প্রোটিন, ভুট্টা, লাল আটা, শাকসবজি। সয়া প্রোটিন, ভুট্টা, লাল আটা, শাকসবজি ইত্যাদি এগুলো বেশি খেতে হবে। ডায়াবেটিস রোগীরা সরল কার্বোহাইড্রেটস খাদ্যগুলো এড়িয়ে চলবেন। সরল কার্বোহাইড্রেটস কোনগুলো? আবার বলছি আমি, সাদা আটা, কলে ছাটা চাল, সেমাই, নুডলস, চিনি, মধু, গুড়, কোল্ড ড্রিঙ্কস, কেক, চিনিজাত দ্রব্য। ডায়াবেটিস রোগীরা রিফাইন্ড কার্বোহাইড্রেট বাদ দিয়ে তন্তু সমৃদ্ধ অর্থাৎ আঁশযুক্ত খাবার থেকে বেশি মনোযোগ দিবেন। দেহের প্রয়োজনে পুষ্টি মেটানোর জন্য ডায়াবেটিস রোগীরা সুষম খাদ্যের প্রতি, যে খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ, তন্তু, জল ইত্যাদি আদর্শ পরিমাণে থাকে, এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় যত সম্ভব চর্বি জাতীয় জিনিসের পরিমাণ কমিয়ে রাখতে হবে। ফ্যাট খাওয়া যাবে না। কারণ কি? কার্বোহাইড্রেটস এর ভিতরে কি ফ্যাট, এই ফ্যাট আমাদের অ্যাভয়েড করতে, কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে, ফ্যাট। ডায়াবেটিস রোগীদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই তাদের চর্বি জাতীয় খাদ্য বর্জন করাই উচিত হার্টের। তারপরে আমাদের যে ওবিসিটি, আমাদের মুটিয়ে যাওয়ার যে এটা, এখানে ডায়াবেটিস রোগীরা নিয়মিত ব্যায়াম করবেন এবং অল্প ক্যালোরিযুক্ত খাদ্য খেয়ে শারীরিক ওজন কমাতে হবে। ডায়াবেটিস রোগ অকাল বার্ধক্য ডেকে আনে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে এগুলো ডেকে আনে এবং শরীরে ধ্বংসাত্মক কাজ সংগঠন সহায়তা করে। এগুলোকে প্রতিহত করতে রোগীরা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাদ্য, ভিটামিন এ, সিই, ভিটামিন এ, সিই খাদ্য গ্রহণ করবেন। তাজা ফল ও সবজি বেশি খেতে হবে। সব সময় নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। খাওয়ার রুটিন মেনটেন করে খেতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে। একবারে বেশি পরিমাণ খাদ্য না খেয়ে অল্প পরিমাণ সারাদিনে মোট 6-7 বারে খেতে হবে। রোগী দীর্ঘ সময় যাবৎ খাবার না খেলে কিংবা উপবাস করলে হাইপোগ্লাইসেমিয়া, দুর্বলতা বোধ, মাথা ঘোরানো, শরীর ঘামানো, অজ্ঞান হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তাই স্বাভাবিক সময়ের মধ্যে খাদ্য খাবেন এবং প্রোটেক্টিভ মেজার্স হিসাবে দূরে কোথাও গেলে মিষ্টি চকলেট, পানি এবং হালকা খাবার নিয়ে যাবেন। ফল, মিষ্টিহীন ফল এবং সবজি নির্ভর নিরামিষ খাদ্যই একজন ডায়াবেটিস রোগী আকর্ষণীয় খাদ্য হওয়া উচিত। করলা ও আমলকি বেশি করে খাবেন। আমার একজন কলিগ আছে, উনি ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, হোমিও ডাক্তার। উনি হচ্ছে সকালবেলা থেকে কাঁচা করলা খাই, কাঁচা করলা। আচ্ছা, মিষ্টির প্রতি দুর্বল ডায়াবেটিস রোগীরা খাদ্য ও পানীয়কে সুমিষ্ট ও সুগন্ধি ফলের সাথে আনার জন্য সীমিত পরিমাণ অ্যাসপার্টেম না, এটা আর বলছি না, বা ইকুয়াল স্যাকারিন, যেটা স্যাকারিন তবু অ্যাভয়েড করা উচিত, খেয়া যেতে পারে। সর্বোপরি সিডেন্টারি লাইফ পরিহার করে, সিডেন্টারি লাইফ পরিহার করে। সিডেন্টারি লাইফটা কি বলতেছি, এবং সংযত খাদ্য বা সযত্নে লালন করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ এবং আরোগ্য উভয় সম্ভব করতে পারেন। সিডেন্টারি লাইফ সম্পর্কে ধারণা আছে তো নিশ্চয়ই, অর্থাৎ অলস জীবন যাপন করা যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু আমিও অলস জীবন যাপন করি। সিডেন্টারি লাইফ স্টাইল থেকে বেরিয়ে আসতে হবে। নিজের কাজ নিজে করতে হবে, নিজের প্লেট নিজে ধুতে হবে, নিজের লুঙ্গি গামছা নিজে ধুতে হবে, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করতে হবে। শুক্রবারের দিন বাথরুম পরিষ্কার করবেন, আর নিজেদের বাথরুম, মাঝে মধ্যে ঘর মুছতে হবে। আর অফিসের কাজ পিয়নকে দিয়ে কম করাতে হবে। নিজের খাবার বা নিজের কাজটা নিজে হেঁটে গিয়ে কাজ করলে ভালো হয়। যারা চেম্বারে বসে থাকেন
এই ক্ষেত্রে রুগীকে অভ্যর্থনা দিতে পারেন, রুগীকে আবার পৌঁছে দিতে পারেন। এক্ষেত্রে উঠে দাঁড়িয়ে রুগী চেক করবেন, হাঁটাচলা করবেন, চেম্বারের গেট পর্যন্ত যাবেন, আবার বসবেন রুগীর সাথে, এটা করতে পারেন। করলে পরে আপনার সেডেন্টারি লাইফস্টাইলটা চেঞ্জ হবে। কি কি লক্ষণ দেখা দিলে আপনি ডায়াবেটিস রোগের শিকার হচ্ছেন বলে মনে হয়? ডায়াবেটিস কি কি লক্ষণ দেখা দেবে, খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে সুদূর অতীতকাল থেকে 3টি লক্ষণের সমন্বয়ে সৃষ্ট একটি ফর্মুলা চলে আসছে, 3P বলা হয়। যেমন পলিরিয়া, পলিউরিয়া বা বেশি প্রস্রাব, পলিডিসপেপসিয়া না পলিডিপসিয়া মানে বেশি পিপাসা, এবং পলিফেজিয়া বা বেশি বেশি খিদা। এগুলোর সাথে আরো যোগ করা যায় শারীরিক ওজন কমে যাওয়া, শরীরে বিশেষত যে কোনো ক্ষত শুকাতে বিলম্ব হওয়া, যে কোনো সংক্রামক রোগে ভোগা, দুর্বলতা বোধ, চেতনা শক্তি হ্রাস পাওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে আপনি ডায়াবেটিস রোগের শিকার হচ্ছেন বলে সন্দেহ করতে পারেন। তখন দেরি না করে ব্লাড সুগার, ফাস্টিং এন্ড আফটার ফুড পরীক্ষা করে নিতে হবে অবশ্যই রোগী। আর ডায়াবেটিস রোগী আসলে অবশ্যই আপনি পরীক্ষা করবেন ইনস্ট্যান্ট, আর মানে র্যান্ডম ব্লাড সুগার যেটা সেবে নেবেন। এইবার আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ডায়াবেটিসে কিভাবে যাব, এটা তো মূল বিষয় নাকি? জি স্যার, আছে মূল আলোচনা তো সেটা। এই যে দেখছেন মূল আলোচনা সেটা, মানে এই রোগে এই ওষুধ, এই রোগে এই ওষুধ। না স্যার, আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কিভাবে ম্যানেজমেন্ট করবো তাই। হুম, এই রোগে এই ওষুধ, এই রোগে এই ওষুধ। আমাদের এখানে আজকে জাকির ভাই জয়েন করছে। জাকির স্যার, স্যার, সয়া প্রোটিন কি? সয়া প্রোটিনটা খুব একটা বুঝতে পারিনি। সয়া প্রোটিন দেখবেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা ওই সয়াবিন থেকে গোল গোল করে একটা ইয়ে তৈরি করে, ওটা গোশতের পরিবর্তে তারা রান্না করে খায়। জি স্যার, দেখেছিলাম, খেয়েছি। এইবার খুব ব্রেড করেছেন, ভালো করেছেন। জি স্যার। এবার আসেন আমরা আসি জেনারেল ডায়াবেটিস, ডায়াবেটিস মিলিটাস। এই মেডিসিন গুলো আমরা আঙ্গিক ভাবে ভাবতে পারি, আঙ্গিক ভাবে। ঠিক আছে, কোন মেডিসিন? আমি এখানে 10টা মেডিসিন একটা লিস্ট করেছিলাম। এখানে আপনি কোটেলাস হরিদাস দেখা যাচ্ছে, ইগনেশিয়া দেখা যাচ্ছে, কি ব্যাপার, ইগনেশিয়া, নেট্রামসাল ফার্স্ট গ্রেডের মেডিসিন, এখানে নেট্রামসাল ফার্স্ট গ্রেডের মেডিসিন। ওপিয়াম, রাস অ্যারোমা, এই ওষুধটা আমি ব্যবহার করি। সিকেলিকর আছে, স্কুইলা মেডিসিনটা ব্যবহার করি। সিজিজিয়াম সবচেয়ে বিখ্যাত মেডিসিন, সিজিজিয়াম। তারপরে হচ্ছে টেরিবেনথিয়ান, ইউরিয়া 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 স্যার, সিজেজিয়াম কি হলো মাদার ব্যবহার করেন না পটেন্সি? মাদার। আচ্ছা, এবার আমরা এই আলোচনায় যাব, সিজিজিয়ামের আলোচনায়। এখানে আমার একটু সময় দেবেন, আমি বের করে করে তারপরে বলবো। হ্যাঁ, আমি যেটা রেডি করছিলাম সেটা খুঁজে পাচ্ছি না এখন। SYZYC GIUMCG। স্যার, আপনি কিন্তু মিউট আছেন স্যার। স্যার ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে মিউটে আসছেন। মিউট হয়ে গেছে আমি।
হুম, আচ্ছা, এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে মেডিসিনটা, দ্যাট ইজ সিজিজিয়াম, তাই না? সিজিজিয়াম মেডিসিনটার আমরা একটু দেখি কোন এই সিজিজিয়াম মেডিসিনের রোগী যদি আসে মানে কখন ব্যবহার করবে তার লক্ষণ সমূহ আমরা একটু দেখি। এই রোগীর এই লক্ষণে আমরা দেখব তার অতিরিক্ত তৃষ্ণা থাকবে, পানি পিপাসা থাকবে। সিজিজিয়ামে রোগী বারবার প্রচন্ড পিপাসা অনুভব করবে এবং ঘন ঘন পানি পান করবে। তারপরে ঘন 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 প্রস্রাব বা পেশাব হবে, বিশেষ করে রাতে। ইনভলেন্টারি বা ফ্রিকোয়েন্ট। শরীরে ওজন হ্রাস পেতে থাকবে, দিন দিন ওজন কমে যাবে, রোগী দুর্বল এবং শীর্ণ হয়ে পড়বে। প্রস্রাবে শর্করার উপস্থিতি থাকবে, অর্থাৎ শর্করার উপস্থিতি, পেশাব করে আসার পরে তার বাথরুমে দেখবেন রোগীর পেশাবে পিঁপড়া লাগছে, পিঁপড়া, ঠিক আছে? আর এই রোগীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ডায়াবেটিসের ক্ষেত্রে রোগীর সবসময় মানসিক অবসাদগ্রস্ত থাকবে, মানসিক অবসাদ থাকবে, ঠিক আছে? মানসিক অবসাদ থাকবে, ধীরে ধীরে সে শারীরিক মানসিক বোধ উভয়ভাবে দুর্বল হয়ে যাবে, সে তার কনফিডেন্স হারিয়ে ফেলবে ধীরে ধীরে, ঠিক আছে? ইভেন ত্বকে তার ইরাপশন দেখা দেবে, ঠিক আছে? এইসব অবস্থার প্রেক্ষিতে আমরা সিজিজিয়াম মেডিসিনটা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। ওকে, জি, একজন হাত উঠিয়েছেন, কিছু বলবেন? জি, মাসমা ম্যাডাম বলুন। স্যার এই যে এটা তো আমরা মাদার ব্যবহার করি, তাহলে এটা কি স্যার ডায়াবেটিসের রোগী সবসময় খেতে পারবে? পারবে। এর এর ব্যবহারের ক্ষেত্রে মার্ডার 3x, তারপরে 6x, হ্যাঁ, 30, 200 আস্তে আস্তে আগাতে থাকবেন। মাদার তো আর কন্টিনিউয়াস দেবেন না, অল্টারনেট করবেন। মাদার দেবেন কিছুদিন, তারপরে আপনি এক্সে যাবেন। যেমন আমি ক্যান্থারিসের ক্ষেত্রে তাই করে থাকি, মাদার, আর ক্যান্থারিসের মাদারের দামও অনেক বেশি, তারপরে 6x-এ যাই, তো ভালোই কাজ করে। তো 30-তে যাই, 02-তে যাই, 03-তে যাই, ভালোই কাজ করে ক্যান্থারিস, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। হুম। এবার আরেকটা প্রথম শ্রেণীর একটা মেডিসিন আছে, দ্যাট ইজ নেট্রাম সালফ। নেট্রাম সালফ কি আলোচনা করা দরকার আছে? আপনারা একজন একটু বলেন যে নেট্রাম সালফের বৈশিষ্ট্য সে কি বহন করে নিয়ে আসবে, যে কোনো একজন। জলীয়। খাদ্য খেলে বেশি হয়, জলীয় খাদ্য খেলে বেশি হয়, শাকসবজিতে বেশি হয়, মাথায় আঘাত লাগা সমস্যা থাকলে অ্যাগ্রাভেশন হয় বা রোগ লক্ষণ প্রকাশ পায় ইত্যাদি। এই জায়গাটায় কিন্তু মাথায় আঘাতের বিষয়টা আসবে না, কিন্তু বোঝা গেছে বিষয়টা? জি স্যার, ডায়াবেটিস এখানে তো আসবে না, নেট্রাম এমনিতে সালফ বললাম। প্রয়োগ করতে গেলে হুম, স্যার তবে নেট্রাম ন্যাট্রাল সালফের বেশিরভাগই দেখা যায় যে এরা হলো শাক জাতীয় খাবার সহ্য করতে পারেই না, দুধ। দুধও সহ্য হয় না। জি স্যার। আর কেউ কিছু বলবেন? স্যার আচ্ছা, নেট্রাম সালফের রোগীদের আইবিএস এর সমস্যা থাকে, ডায়াবেটিসে মেজর তাদের আইবিএস এর মেজর সমস্যা হয়। মেজর মেজর সমস্যা থাকবে, জি। জি স্যার। আইবিএস এর তারপরে রোগী আসলেই আগে ন্যাট্রাম সালফের চিন্তা করতে হবে। জি স্যার, আর ওই যে আমাদের শাহাদত স্যার বলছিল অন্যান্য কনস্টিটিউশনাল মেডিসিনের পাশাপাশি আমরা নেট্রাম সালফ বায়োকেমিক ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে নেট্রাম সালফ কেমন হবে সেটা বলি, ঠিক আছে? জি স্যার, বলেন আর স্যার। যকৃৎ বড় হয়ে যাবে এবং যকৃতে ব্যথা থাকতে পারে, লিভারে, হ্যাঁ, অর্থাৎ ফ্যাটি লিভারের সাথে একটা, এটা বিষয়টা মাথায় রাখবেন। এবং তার পেটে অ্যাসিডিটি হবে, হ্যাঁ,
এবং পেটটা ফুলে যাবে, খাবার তার ঠিক মতো হজম হবে না, চর্বি তার সহ্য হবে না, এবং মুখে তার স্বাদ থাকবে তিতো স্বাদ, আর জলাভূমি ওগুলো তো সবই আছে। সকালে তার কাশি হবে, কফ হবে তার হলুদ বা সবুজ। নাট্রাম সালফের কফ কেমন হবে? হলুদ বা সবুজ। ঠান্ডা ভেজা আবহাওয়ায় জলীয়, যেটা আব্দুল সামাদ স্যার বললেন, ওইটা তো তার মেন একটা বিষয় থাকবে। আচ্ছা, আর খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা, তার বিষণ্ণতা থাকবে। বিষণ্ণতা, আমি বলছি ডায়াবেটিসের রোগীর মানসিক প্রধানতম বৈশিষ্ট্য বিষণ্ণতা, ঠিক আছে? আচ্ছা, বিষণ্ণতা যে আসে, এটা উৎপন্ন হয় কোন অর্গানের রোগ থেকে? এটা কি জানা আছে কারো? জানা তো অবশ্যই আছে, বলবেন কেউ? বলেছি কিন্তু এর আগে অনেকবার, মনে নেই? লিভারে প্রবলেম, দোজ হু হ্যাভ বিন সাফারিং ফ্রম লিভার ডিজিজ, তাদের বিষণ্ণতা থাকবে। বিষণ্ণ তার রোগী আসলে, যদি আসে, তাহলে ধরে নেবেন যে তার কি আছে, লিভারে সমস্যা আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, আর অতীতের দুঃখজনক ঘটনা সে ভুলতে পারে না। কে? ন্যাট্রাম সালফ। ন্যাট্রাম সালফে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরেই তার ডায়রিয়ার একটা প্রবণতা থাকবে। এটার অন্যতম মেডিসিন, আর একটা মেডিসিন আছে, কি মেডিসিন? সালফার। সালফার, থ্যাংক ইউ। তার পাতলা পায়খানা সবুজ রঙের হতে পারে। হ্যাঁ, ঠান্ডা ভেজা পরিবেশে তার পেটের সমস্যা বাড়বে। আবার শরীরে যাদের ইডিমা বা পানি জমার প্রবণতা আছে, এটা ন্যাট্রাম সালফের অন্যতম বৈশিষ্ট্য। আর শরীরে ইডিমার সবচেয়ে বড় মেডিসিন কি আমরা চিন্তা করি? এপিস। এপিস, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ন্যাট্রাম সালফ আমরা, সাইলেশিয়ারও ভালো দখল আছে স্যার, ইডিমাতে সাইলেশিয়া ভালো কাজ করে। জি জি জি, তবে প্রথমে ভাববো এপিস। 6x, 12x, 30, 200 ইত্যাদি আমরা ন্যাট্রাম সালফ ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম কোন মেডিসিনটা? সিজিজিয়াম। তারপরে আসলাম ন্যাট্রাম সালফ। আর একটা আছে, আমরা দেখি আলোচনা করতে পারি কিনা। জি, শোনা যাচ্ছে আমার কথা? একজন হাত তুলে রাখছেন, কিছু বলবেন আপনি? হাত তুলে রাখছেন সাবিনা ইয়াসমিন ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এক নাগারে যদি সিজিএম মাথার খায় কয়েক বছর, তাহলে এটা কি ক্ষতি অবশ্যই ক্ষতি, কিনা স্যার? অবশ্যই ক্ষতি। মাদার কন্টিনিউয়াস খেলে তার ভিতরে প্রোভিং সিমটম দেখা দেবে। বুঝে গেল? জি স্যার। প্রোভিং সিমটম কি মনে আছে তো আবার ম্যাডাম? আমার কথা আচ্ছা, আর একটা ঘোষণা দিয়ে নি, মেডিসিন আর দুই একটা আলোচনা করব। দুইটা তো আলোচনা করছি। আমি 10টা মেডিসিনের নাম বলে দেবো, এই 10টার ভিতরে ইনশাআল্লাহ ডায়াবেটিসের চিকিৎসা দিতে পারবেন ইনশাআল্লাহ। তা কনস্টিটিউশনাল তো আসবেই, তবে এগুলো থাকবে আঙ্গিক ভাবে যদি চিন্তা করি। আমরা দুইটা আলোচনা করছি, এবার 3 নম্বরে আসছি, টেরিবেনথিয়ানা। তার আগে একটা ঘোষণা আছে। ঘোষণাটা হচ্ছে আগামীকাল আমাদের একটা ক্লাস হবে। এই ক্লাসটাতে আমাদের আমরা যে সিরাত পাঠ করছিলাম, সিরাত পাঠের আগামীকাল শেষ রজনী শেষ হয়ে যাবে। সেই সাথে আগামী কালই আমাদের শেষ ক্লাস, আর ক্লাস হবে না ঈদের আগে। রমজানের ভিতরে আমাদের ক্লাস থাকবে আমাদের সিরাত পাঠ। সিরাত পাঠ বলছি, কোরআনের অনুবাদ। তারাবি নামাজের পর টাইমটা আমরা জানিয়ে দেবো, হয়তো 9:30, 9:45 বা 10টার সময় যখন শুরু হবে, 1 ঘন্টা চলবে। আচ্ছা, এর সাথে আর একটা বিষয়, আগামীকাল যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা হবে রমজান প্ল্যানিং, রমাদান প্ল্যানিং। হ্যাঁ, রমাদান প্ল্যানিং কাদের জন্য? অ্যাজ এ মুসলিম আপনার জন্য, আর একজন হোমিওপ্যাথের জন্য, বোথ, দুইটাই থাকবে। একজন হোমিওপ্যাথের আমরা যে মেডিসিন দিয়েছি 18টা, এই 18টা মেডিসিন বা আরো 2-1টা কম বেশি করে পড়া, এটা কিভাবে কি করা যায় আপনার প্ল্যানিং গুলো যে যার মতো একটা মানে মনে মনে ইয়ে করে নিয়ে আসবেন। আর একটা প্ল্যানিং হচ্ছে রমজানটা কিভাবে আমরা ফ্রুটফুল ভাবে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি,
কারণ ধ্বংস তার জন্য যে রমজান পাওয়া সত্ত্বেও তার গুনাহ মাফ করাতে পারলো না। ঠিক আছে, তো সুতরাং এই বিষয়টা আমরা তৎপর হবো। আগামীকাল আমাদের প্ল্যানিং হবে, অর্থাৎ আগামীকাল 9:30টায় যে ক্লাসটা হবে, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটার বিষয় হচ্ছে সিরাত পাঠ ও রমজান প্ল্যানিং। আপনারা যারা ইচ্ছুক তারা থাকবেন, আর ইচ্ছুক না মানে আমি মনে করি থাকা উচিত সবারই। জি, তাহলে আজকে দুটা মেডিসিন আমরা আলোচনা করেছি, একটা সিজিজিয়াম আর একটা নেট্রামসাল। ল্যাকটাম সাল। এবার এবার আসি আমরা টেরিবিনথিয়ানা। হ্যাঁ, টেরিবিনথিয়ানাও কিন্তু রোগটা মূলত কিডনি, মূত্রনালী, গ্যাস্ট্রিক ইত্যাদি কাজে ব্যবহার করা হয়ে থাকে, মানে ব্যবহৃত হয়ে থাকে ইত্যাদি রোগে। আচ্ছা, কিডনি মূলত টেরিবিনথিয়ানা যেসব কাজে আমরা প্রস্রাবে তীব্র জ্বালা পোড়া, প্রস্রাবের রং গাঢ় লাল বা রক্ত মিশ্রিত, প্রস্রাবের দুর্গন্ধ, পচা বা কষ্টিক গন্ধযুক্ত, প্রস্রাব ধীরে ধীরে পড়ে, কিডনিতে নেফ্রাইটিস যদি হয়, আর অ্যাসিডিটির ক্ষেত্রে হচ্ছে পেটে গ্যাস জমা, ওই যে পাতলা বা রক্ত মিশ্রিত পায়খানা, তারপরে হচ্ছে আলসার, ইন্টেস্টাইন আলসার হতে পারে, সেখান থেকে রক্তপাত হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই রোগীর বিশেষ করে ট্রেবেনথিয়ানা প্রস্রাবে গন্ধ থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, এবং শরীর তার খুব দুর্বল থাকবে, শরীর তার খুব দুর্বল থাকবে। আর ইয়ের ক্ষেত্রে আমরা যে যা দেখলাম যে মানসিকভাবে সে অবসাদগ্রস্ত থাকবে, মানসিক শক্তি তার কম থাকবে। ঠিক আছে, কখনো কখনো এই রোগীর কিন্তু আবার শরীর ফুলেও যেতে পারে। এই ধরনের যদি আমরা পাই তখন টেরিবিনথিয়ানার কথা আমরা বিশেষভাবে চিন্তা করব, কারণ এই ডায়াবেটিস রোগীর কিডনি ও ইউরিনারি ট্রাক্টে যদি প্রবলেম থাকে, পেটের যদি সমস্যা থাকে, ইভেন এখানে শ্বাসের কথা বলা হয়েছে, যে বুকে তার ভারী অনুভূতি এবং ফুসফুসে সর্দি জমে শ্বাসকষ্ট এইরকম যদি থাকে, শরীরে ব্যথা বা ফুলে যাওয়া, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা তখন টেরিবিনথিয়ানা চিন্তা করব। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, এই ওষুধটা আমরা 30-100 ইত্যাদি পোটেন্সিতে ব্যবহার করতে পারবো। আর একটা মেডিসিনে আমরা আলোচনা করব, টেরিবিনথিয়ানা 3টা, যেটা ফার্স্ট গ্রেডের মেডিসিন সেটা আমরা আলোচনা করলাম। আর একটা মেডিসিন আমরা দেখি, ইউরিয়া মেডিসিনটা, ইউরিয়া। আচ্ছা, ইউরিয়া ইউরিয়া মেডিসিনটা আমরা সেকেন্ড গ্রেডে আছে দেখছি। এটা আমরা যদি কিডনি ফেইলারের ক্ষেত্রে হয়, প্রস্রাব কমে যাওয়া সেই ক্ষেত্রে হয়, প্রস্রাব যদি বেড়েও যায় বারবার, রক্তে ইউরিয়া বা ক্রিটেনাইন যদি বেড়ে যায়, রক্তে ইউরিয়া বা ক্রিটেনাইন যদি বেড়ে যায়, মুখ বা শরীরে যদি পানি জমে ফুলে যায়, ইডিমা হয়, প্রস্রাব ঘন ঘন দুর্গন্ধ, তাহলে ইউরিয়াতে আমরা দেখলাম প্রস্রাব ঘন ঘন হতে পারে, আবার কি হতে পারে, কমও হতে পারে। আচ্ছা, ঘন ঘন পেশাবের চাপ অর্থাৎ রাতে, যেটা ডায়াবেটিস এর অন্যতম লক্ষণ। তারপরে হচ্ছে আহ ডায়াবেটিস জনিত কারণে যদি কারো কিডনি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা ইউরিয়া মেডিসিনটা চিন্তা করতে পারি। আর আমরা দেখেছি যে ডায়াবেটিস রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে তার গ্যাস্ট্রিক বা হজম জনিত ব্যাপক সমস্যা থাকবে। হ্যাঁ, তার খাওয়ার পরে পেট ভারী থাকবে। আচ্ছা, ন্যাট্রাম সালফেট খাওয়ার পরে তার পেট, মানে পেটে ভালো লাগবে না খারাপ লাগবে? খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ন্যাট্রাম সালফেট। খারাপ লাগবে এবং পেট ফোলা ফোলা ভাব লাগবে। গুড, ভেরি গুড। আর তার আর কখন তার আরাম লাগবে? ন্যাট্রাম সালফেট রোগী সবচেয়ে আরাম বোধ করবে কখন? পায়খানা করার পরে সে আরাম বোধ করেছে। জি জি জি, টয়লেট করার পরে ন্যাট্রাম সালফেট, এই দুইটা সিমটম পেলে আপনি ন্যাট্রাম সালফেট দিতে পারবেন কখনো কখনো। আচ্ছা, আমরা এখন পড়ছি ইউরিয়া। ইউরিয়া হচ্ছে খাওয়ার পরে পেট তার বদ হজম হবে এবং পেট ভারী থাকবে এবং খাবারে অনীহা, ক্ষুধামন্দা। ক্ষুধামন্দা আমরা জানি এর অন্যতম একটা বৈশিষ্ট্য ডায়াবেটিসের। হ্যাঁ, ডায়াবেটিসের রোগীর ত্বকে কিন্তু সমস্যা হতে পারে, শুষ্ক হতে পারে, ফাটতে পারে, চুলকানি হতে পারে। হ্যাঁ, শরীরে অ্যালার্জি বা ফুসকুড়ি হতে পারে। আর মানসিক লক্ষণ, এই যে কমন কমন মানসিক লক্ষণ, অতিরিক্ত দুর্বলতা, অবসন্নতা। অর্থাৎ আমরা দেখছি ডায়াবেটিস রোগীদের অবসন্নতা তাদের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। কোনো পরিস্থিতি মনোযোগ দিতে পারবে না,
তারপরে মস্তিষ্কে ঝাপসা ভাব বা কুয়াশাচ্ছন্ন অনুভূতি, ইভেন চোখেও ঝাপসা ভাব কুয়াশাচ্ছন্ন অনুভূতি হতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা 3S 6X 30 এই মাত্রায় ইউরিয়া মেডিসিনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা 4টা মেডিসিন আলোচনা করলাম। ইগনেশিয়া আছে, ইগনেশিয়া আমরা জানি ইগনেশিয়ার অন্যতম বৈশিষ্ট্য, ইগনেশিয়া মেডিসিনটা সিলেকশন করতে হলে প্রথমে তার কিন্তু হিস্ট্রি জানতে হবে, খুব ভালো করে হিস্ট্রি জানতে হবে, পাস্ট এবং বর্তমান, মানে অতি সন্নিকটে যেটা ঘটে গেছে সেটা, এই হিস্ট্রির উপরে ডিপেন্ড করে ইগনেশিয়া মেডিসিনটাকে সিলেকশন করা যায়। হ্যাঁ, আমরা জানি ইগনেশিয়া রোগীর তার হচ্ছে দুঃখ কষ্ট, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ থাকতে পারে, তারপরে হলো ভালোবাসা বা লাভজনিত সমস্যা হতে পারে, লাভ ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে, পারিবারিক ভাবে সে দুঃখ কষ্ট, ও নিকট আত্মীয় কেউ মারা গিয়েছে, নিকট আত্মীয় মারা গিয়ে সেই শোক সে ভুলতে পারে না, বাপ মা মারা গিয়ে, স্বামী মারা গিয়ে, সন্তান মারা গিয়েছে বা ইত্যাদি। এইসব ক্ষেত্রে যদি তার মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, মানসিক ভাবে যদি সে খুবই দুর্বল হয়ে পড়ে, সে যদি চিন্তা শক্তি হারিয়ে ফেলে বা কনফিডেন্স হারিয়ে ফেলে, তখন আমরা ইগনেশিয়া কথাটা চিন্তা করতে পারি। ইগনেশিয়া কোন রোগে ব্যবহার করছে সেটা আমাদের বিষয় না, রোগের হিস্ট্রিটা এরকম পেলে তখন আমরা ইগনেশিয়া চিন্তা করব। ঠিক আছে, আর যদি লাভ ডিসঅ্যাপয়েন্টেড একেবারে প্রমিনেন্ট হয় তখন নেট্রামিউরের কথা চিন্তা করব, এই আর কি। যাই হোক, তাহলে ইগনেশিয়াও আছে, কিন্তু ইগনেশিয়া সেকেন্ড গ্রেডের মেডিসিন ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। যদি কার হতাশা, অবসন্নতা, বিষণ্ণতা থেকে, হতাশা থেকে যদি তার ডায়াবেটিসের সূত্রপাত হয়, যেমন সে একটা চাকরি মনে করেন যে ছিল, কিন্তু চাকরিটা তার চলে গেছে, এর থেকে যদি হতাশাগ্রস্ত হয় এরকম হতে পারে। কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে তার জমি জাতি ছিল, সেখান থেকে তার এগুলো হারিয়ে যাওয়ার ফলে বা এগুলো কেস কাট্টা বা ইত্যাদি এসব করার পরে যদি সেখান থেকে হতাশা তৈরি হয়, তখন আমরা এটা ভাবতে পারি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে যদি হতাশাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা ভাবতে পারি। পারিবারিক ভাবে নিগৃহীত হয়ে বা বিভিন্ন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন আমরা এগুলো ভাবতে পারি ইত্যাদি। ইভেন অধিক অত্যাচারের ফলে যদি কোনো বাচ্চা বয়স থেকে এরকম হয়ে থাকে এবং তার পরবর্তীতে যদি হতাশা আসে, তখন আমরা কিসের কথা ভাববো? কার্সিনোসিনামের কথা ভাববো। অর্থাৎ সিমটমটা এখানে মেইন ফ্যাক্ট, যে কারণে তার এটা হবে। আর ওপিয়াম আছে, যেমন ওপিয়ামে ঠিক এরকম, যে ওপিয়ামে খুবই দুর্বল প্রকৃতির হয়ে পড়বে, তার ঘুম হবে না ঠিক মতো, তারপরে তার হচ্ছে মানে খুব স্লাইট স্লিপ হবে। আর ওপিয়ামের যে দুর্বলতা, একেবারে সে বিষাদগ্রস্ততা, এবং হচ্ছে ওপিয়ামের রোগী অনেক সময় কথাবার্তা খুবই কম বলবে, চোখ উল্টে যেতে পারে, মাঝে মধ্যে হঠাৎ ফেইন্ট হয়ে যেতে পারে। এই ধরনের আরো অনেক বৈশিষ্ট্য আছে। এইসব অবস্থার প্রেক্ষিতে আমরা ওপিয়াম চিন্তা করতে পারি অবস্থার প্রেক্ষিতে। তো এরকম আমি 10টা মেডিসিনের কথা যদি বলি, এই জায়গাটায় আপনারা একটু দেখেন, আমি চার্টসে চিহ্নিত করলাম যেটা, সেটা দেখা যাচ্ছে না? আমি এখানে যে মেডিসিন গুলো দেখছি সেটা হচ্ছে কোটেলাস হরিদাস। আমরা জানি তার হার্টের কমপ্লেন যদি বেশি থেকে থাকে, সেক্ষেত্রে কোটেলাস হরিদাস আমরা চিন্তা করতে পারি, ডায়াবেটিস প্লাস হার্টের কমপ্লেন। তারপরে ইগনেশিয়া, তারপরে হচ্ছে নেট্রামসাল, ওপিয়াম, রাস অ্যারোমা মেডিসিনটা আমি ব্যবহার করে থাকি বহুমূত্র রোগের ক্ষেত্রে, খুব ভালো কাজ করে। ঠিক আছে, ঘন ঘন পেশাব হয়, বারবার পেশাব হয়, সেই ক্ষেত্রে রাস অ্যারোমা। আজ গতকাল একজনকে প্রেসক্রিপশন করছি, 2 জনকে প্রেসক্রিপশন করছি রাস অ্যারোমা। আমি সাধারণত মাদার ইউজ করে থাকি, এর সাথে একটা কনস্টিটিউশনাল মেডিসিন ইউজ করে থাকি। তারপর ইস্কুইলা মেডিসিনটা এখানে আছে, টেরিবেনথিয়ানা আছে, সিজিজিয়াম আছে, আর ইউরিয়া। আমার মনে হয় এরকম 8-10টা মেডিসিন যদি চিন্তা করতে পারি, তাহলে ডায়াবেটিস এর আমরা ট্রিটমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। এখানে মূল বিষয় হচ্ছে যে তার লক্ষণ কি ক্যারি করতেছে এট প্রেজেন্ট, এবং কজেশন যদি থেকে থাকে, লক্ষণ এবং কজেশন বেজ আমরা তাকে মেডিসিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে আনতে পারি। তবে তার সাথে সাথে যে খাবারগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকা বা কম পরিমাণ খাওয়া। কোনো খাবারই আমি অবশ্য কোনো রোগীকে একবারে নিষেধ করি না, শুধু কফি ছাড়া। বলি যে আপনারা যদি খুব খেতে ইচ্ছা করে অল্প পরিমাণ খাবেন, গোশত খুব খেতে ইচ্ছা করছে, ওকে 1 টুকরা খান,
ইভেন মিষ্টিও খুব খেতে ইচ্ছা করছে, অল্প খাবেন, ছোট্ট 1 পিস মিষ্টি খেলেন, ঠিক আছে? তাহলে আরো বরং এই জায়গাটায় কন্ট্রোল করে ভালো থাকা যায় একেবারে না খাওয়ার থেকে। আরেকটা ব্যাপার সবচেয়ে বড় যেটা, যদি কেউ আহ, আমি আমার ক্ষেত্রে পুরাটা মেনে দেখিনি, তবে অল্প বিস্তার মেনে দেখেছি। যদি কেউ 14 ডেজের, আপনি একটা প্ল্যানিং নেবেন 14 ডেজ, 14 দিনের অথবা 15 দিনের, সেটা হচ্ছে আপনি 14 দিন 15 দিন একেবারে সুগার টাচ করবেন না, একেবারে 14 দিন থেকে 15 দিন সুগার জাতীয়, ইভেন আপনি বেদেনার রসও খাবেন না, বেদেনার রসে সুগার আছে বেশি, খাবেন না। তরমুজ সুগার আছে, খাবেন না। মিষ্টি ইয়েও খাবেন না। 15 দিন আমি দেখছিলাম, 15 দিন আমি করছিলাম। 15 দিন প্রথম 3-4 দিন পরে কিন্তু আপনার কষ্ট হবে, আমি দেখছি এবং আমি করছিলাম একবার। প্রথম 3-4 দিন পরে কষ্ট হয়, মানে কেমন যেন একটু শরীর দুর্বল লাগে, মাথা ঝিমঝিম, মাথা ঘোরা একটা ভাব। আবার 2-3 দিন এরকম থাকে, তারপরে অর্থাৎ আপনি 7ম দিনের দিন আপনি আস্তে আস্তে হয়ে যাবেন এবং বডিটা একদম হালকা হয়ে যাবে, দেখবেন ওজন কমার দরকার নেই। আপনি জাস্ট 15 দিন এরকম করে দেখেন, আমি 14 দিন করেছিলাম, 14 দিনের তাতে বডি আপনার হালকা হয়ে যাবে, একেবারে সুগার ফ্রি হয়ে যাবে, কোষগুলো এবং স্ট্রং হয়ে যাবে। এর সাথে আরেকটা বিষয় কি, যদি আমরা সোম এবং বৃহস্পতি রোজা রাখতে পারি, তবে রোজা ভেঙে আপনি ফাস্ট ফুড খাবেন না, ঠিক আছে? এটা খাবেন না। আর যদি যদি রোজা হয়, তাহলে মাসে 8 দিন রোজা রাখা হয়। আপনি মাসে 8 দিন যদি ঠিক মতো ফাস্টিং করতে পারেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় মেডিসিন এইটা। আর এছাড়া আয়ামে বীজের রোজা আছে আপনার 13, 14, 15, 3 দিন যদি রোজা রাখা যায়, আপনি এতেই আপনার 50% উপরে কন্ট্রোলিং এ চলে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবন অভিধান মেনে চলার তৌফিক দান করুন এবং ডায়াবেটিস রোগী যারা আছে, মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দিন, নিয়ন্ত্রিত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন, সবার যার যার জরুরত আছে, মহান আল্লাহ তাআলা সেগুলো পূরণ করে দিন। আব্দুল হান্নান আমিন স্যার, জি স্যার, আব্দুল সামাদ স্যারের জরুরত পূরণ করে দিন। তারপরে আমিন আব্দুল হান্নান স্যার সৌদি আরবে আছে, স্যারকে সুস্থভাবে উমরা করে দেশে ফেরার তৌফিক দান করুন। আমাদের আব্দুল আমিন মান্নান স্যার সুস্থতা দান করুন। আমরা এখানে যারা আছি, যার যার জরুরত আল্লাহ পূরণ করুন এবং মাহে রমজান সামনে, এই রমজানের পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে আমরা যেন রমজানকে নিজেকে পরিশুদ্ধ করতে পারি এবং সকল পাপ জ্বালাও পোড়াও করে একজন পরিশুদ্ধ খাঁটি মানুষ হিসাবে ঈদের দিন সলাত আদায় করে বেরিয়ে আসতে পারি। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই উদ্দেশ্যেই আমিন। আগামীকাল রাত্রে 9:30টায় আমাদের লিঙ্ক দেওয়া হবে এবং লিঙ্কে সিরাত পাঠের শেষ ক্লাস এবং সেই সাথে রমজান প্ল্যানিং এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনায় অংশগ্রহণ করবে আমরা সবাই। সেই সাথে আমাদের দুজন ওস্তাদ আছে, কে এম রিয়াজ স্যার এবং ডক্টর ইদ্রিস স্যারের 5-5-10 মিনিটের লেকচার আমরা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই বকবকানি শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। জি, চেষ্টা করা হবে উত্তর দেওয়ার। বলেন ওস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকের আলোচনা ওয়ালাইকুম অনেক চমৎকার আসসালাম। হয়েছে। স্যার, এর সাথে ইউরেনিয়াম, ইউরিয়া এবং পাশাপাশি ইউরেনিয়াম নাইট্রো কি স্যার আছে নাকি একটা ওষুধ? ডায়াবেটিস বিষয়ক। আছে, ইউরেনিয়াম নাইট আছে, সেকেন্ড গ্রেড। ইউরেনিয়াম স্যার, নাইট্রিকাম সেকেন্ড গ্রেড আছে। জি, চলে যাবে। স্যার রমাদানে যে একটা অনলাইনে কোরআন শিক্ষার বিষয়ে কি আলোচনা কি আজকে করতে চেয়েছিলেন নাকি এটা স্যার? কালকে। আচ্ছা, ইনশাআল্লাহ। তবু আপনি হালকায় বলে দেন, 1 মিনিটে একটা ঘোষণা দিয়ে দেন, যদি কেউ রাজি থাকে দেখেন। ঘোষণাটা স্যার আপনার পক্ষ থেকে চাইছিলাম। আচ্ছা, আমি দিচ্ছি। যে সবাইকে আর একটা ঘোষণা, যদি আপনারা রাজি থাকেন, সেটা হচ্ছে
আমাদের ওস্তাজ আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দিয়ে থাকেন কে এম রিয়াজউদ্দিন স্যার, আমাদের তাছাড়া ইদ্রিস স্যার আছেন। সবাই মিলে রমজানে প্রত্যেক দিন অথবা না হলেও সপ্তাহে 3 দিন বা 4 দিন বা 5 দিন দিনের যে কোনো একটা সময়ে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন শিক্ষা করতে পারি কিনা, তাজবিদ শিক্ষা মূলত। যদি আপনারা রাজি থাকেন তাহলে বলবেন। আমি রাজি আছি স্যার। যারা রাজি থাকবেন আমার বিকাশে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে স্যার, নো প্রবলেম। আর কেউ? কিন্তু আমাদের যে তারিকুল ইসলাম স্যারকে লাইনে নিয়ে আসা যাচ্ছে না, এটাই বড় সমস্যা। আনা যাবে, দোয়া করতে থাকেন, চলে আসবে। আর কেউ? যে নাইমা ম্যাডাম বলেন। ও রাজি আছেন? স্যার আমিও আছি। জি আলহামদুলিল্লাহ। তাহলে শোনেন, একটা জিনিস মনে রাখতে হবে, সংখ্যা কোনো বিষয় না। পুরা আরব জাহান দখল করার জন্য এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট ছিল। কি বলেন উস্তাদ? তো জি স্যার। সুতরাং সংখ্যা 2 জন 4 জন 5 জন এটা কোনো ব্যাপার না। আমরা একটা সময় নির্দিষ্ট করে আলোচনা করে প্রতিদিন আধা ঘন্টা হলেও যদি বসি, আল্লাহ তাআলা যদি কবুল করে, অনেক বড় কিছু। হ্যাঁ, সেই সময়টা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। জি, তাহলে সেটা কালকে আমরা আলোচনা করি। কালকে আপনার প্রস্তাব পেশ করবেন, সময়টা কখন হতে পারে। আজকে রাত হয়ে গেছে যেহেতু অনেক, কাল তাহলে আমরা যুক্ত হই। কাল আমরা 9টা 15 লিঙ্ক দেবো ইনশাল্লাহ। সালাউদ্দিন স্যার 9টা 15-তে লিঙ্ক দেবেন। হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ। জি। যা কারো কোনো পরামর্শ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ, আমাদের গ্রুপে একজন নতুন ডাক্তার জয়েন করছেন, আজ কয়েকদিন ক্লাস করতেছেন। স্যার আপনার ক্লাসটা, আপনার কথাবার্তা নাকি ওনার খুব ভালো লাগে, সেই জন্য উনি আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে স্যার, কি একটু কথা বলতে স্যার, যে কোনো আপনি মুহিদি মহিলা না রানা। জি বলেন স্যার। মুহিদি রানা স্যার আছেন? আচ্ছা, না থাকলে অসুবিধা একটু নেই। উনি হোমিও স্বার্থে উনি মানে অনেককে একটু সহযোগিতা চান আর কি। উনি হোমিও একটু